গাজীপুরের তালিয়া গ্রামে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালু হয়নি 5 বছরেও। অবহেলা, নষ্ট হচ্ছে সরঞ্জাম, জনবল ও বাজেট সংকটকে দুষছে কর্তৃপক্ষ। দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় 5 বছর হয়ে গেছে, এখনো চালু হয়নি। গরিব মানুষদের এখন সুচিকিৎসা পাইতেছে না, চিকিৎসার জন্য টাকা দিতে হয়। MSR সহ ওষুধপত্র ক্রয় করার বাজেটটা আমরা এখনো পুরোপুরি পাইনি। এটা উপযোজন করার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে। দিনাজপুরের বিরামপুর সীমান্তে শূন্য রেখায় ঠেলে পাঠানো 9 নারীকে ফিরিয়ে নিল বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান। দখল দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নেত্রকোনার ধলাই নদী। নির্বিকার পৌর কর্তৃপক্ষ দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে রোগবালাই। সরকার গেল আর আসলো, কোনো এটা পরিবর্তন নাই। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়। ড্রেন নাই, এদিকে একটা ফেলার পৌরসভার থেকে কোনো এখানে কোনো কিছুই দেয় না, সবাই নদীতেই ফেলে। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সকাল 11:30টায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ সময় অস্থায়ী রাষ্ট্রপতিকে 3 বাহিনীর চৌকস সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ। দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিং চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে শনিবার ভোরে 9 নারীকে সীমান্তের এপারে ঠেলে পাঠানোর চেষ্টার খবর পায় বিজিবি। এ সময় স্থানীয়দের সাথে নিয়ে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়। এরপর থেকে শূন্য রেখায় অবস্থান করছিলেন ওই 9 নারী। পরবর্তীতে শনিবার রাতে আবার তাদের ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা পণ্ডু হয়। পরে রাত 3টার দিকে 9 নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 18 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে আধুনিক হাসপাতাল। রয়েছে ভবন, মেডিকেল সরঞ্জাম, এসি, টিভি, সবকিছু। নেই শুধু চিকিৎসা ব্যবস্থা। 5 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি। কর্তৃপক্ষের দাবি, জনবল, ঔষধ ও বাজেট সংকটে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি। দর্শক, এই রিপোর্টটি আমরা একটু পরে দেখব। এ পর্যায়ে আমরা যাচ্ছি রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করছিলেন। আমরা সেখানে ছিলাম সরাসরি। যেমনটা আমরা জানাচ্ছিলাম, 18 কোটি টাকার খরচ করে নির্মাণ করা হয়েছে যে আধুনিক হাসপাতাল গাজীপুরে, সেখানকার বিস্তারিত আমরা জানব। চকচকে ভবন, সাজানো কক্ষ, প্রয়োজনীয় আসবাবপত্র সবই প্রস্তুত, কিন্তু দরজায় তালা। ওয়ার্ডে নেই রোগী, নেই চিকিৎসক, নেই কোনো চিকিৎসা সেবাও। কোনো পরিত্যক্ত ভবন নয় এটি, গাজীপুর কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, যেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। 2019 সালে শুরু হয়ে 2020 সালের শেষের দিকে সম্পন্ন হয় ভবনের কাজ। 2021 সালে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর কেটে গেছে 5 বছরেরও বেশি সময়। এখনও চালু হয়নি হাসপাতালটি। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সব সরঞ্জাম। বাট এটা হওয়ার পরে তো আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় 5 বছর হয়ে গেছে, এখনো চালু হয়নি। গরিব মানুষদের এখন সুচিকিৎসা পাইতেছে না, চিকিৎসার জন্য টাকা দিতে হয়, উত্তরা দিতে হয়। স্থানীয়রা বলছেন, মানুষের চলাচল না থাকায় হাসপাতালটির চারপাশে তৈরি হয়েছে ঝোপঝাড়, তাই এখানে এখন অপরাধের আখড়া। এছাড়া মশা, মাছি, সাপ, কুকুর আর শেয়ালের নিরাপদ আবাসে পরিণত হয়েছে পুরো হাসপাতাল এলাকা।
পিছন দিয়া অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। সিকিউরিটি নাই, নাইট গার্ড নাই, কিছুই নাই। মাদক এত পরিমাণ ছড়াই গেছে এইখানে, নেশার পুরো আকড়া হয়ে গেছে এখানে। বন জঙ্গল থাকার পর 1.5 বছর পর্যন্ত আই থিঙ্ক এটাতে লোকজন ইনভলভ ছিল, ওয়াচম্যান ছিল, সব দেখাশোনা হাবিজাবি ছিল। বাট 1.5 বছর পর থেকে এখানে আর কোনো লোকজনও দেখা যায় নাই। এদিকে হাসপাতালটি নির্মাণের পর কাগজে কলমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনো চাবি বুঝে নেয়নি সিভিল সার্জন। তার দাবি, জনবল, ওষুধ আর বাজেট সংকটে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না। এখন মূলত সমস্যা হচ্ছে যে পদায়নের সমস্যা, জনবল সংকট আর কি। 16 জনের মধ্যে 2 জন আছে, এটা জনবল সংকটটা বেশি হচ্ছে। আর একটা হচ্ছে MSR সহ ওষুধপত্র ক্রয় করার বাজেটটা আমরা এখনো পুরোপুরি পাই না। এটা উপযোজন করার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা হাসপাতালটাকে চালু করতে পারবো। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, হাসপাতালের কার্যক্রম শুরু হলে সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। হাসপাতালের যে কার্যক্রম চলমান না থাকায় বর্তমানে এটা অবহেলিত অবস্থায় পড়ে আছে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ তারা চালু করে এবং তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে, তখন এটা আমরা চাহিদার ভিত্তিতে মেরামত কাজ যদি করা লাগে আমরা সেটা করে দেব। 20 শয্যার এই সরকারি হাসপাতালটি চালু হলে উপকৃত হবে 8টি গ্রামের অন্তত 25,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। কক্সবাজারে 2018 সালে ক্রসফায়ারে কমিশনার একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। একই ট্রাইব্যুনালে সাভারে জুলাই গণ অভ্যুত্থানের সময় আসহাবুল ইয়াসিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। 27তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন সাংবাদিক আশরাফ কায়সার। নেত্রকোনায় বসত ঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার দুয়ানি দুধকুড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় মাহফুজ মিয়ার মরদেহ। পুলিশ জানায়, রাতে ঘরে একাই ঘুমিয়েছিলেন মাহফুজ। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনের কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। আমাদের জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই এসেছে, সিআইডি ক্রাইম সিন এসেছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, সমস্ত ধরনের ক্রাইম সিন সংগ্রহ করছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। এখনো সেরকম কোনো ধরনের আমরা কোনো কাউকে আটক করতে পারি না। আমরা কাজ করছি। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এখনও কাটেনি গ্যাস সংকট। সিএনজি রিফুয়েলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা যানবাহন চালকদের। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ফিলিং স্টেশনের চিত্র জানাবেন, সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর গ্যাস সংকট নিয়ে সংশ্লিষ্টরা কি বলছে জানাবেন। যদি আমি যে পেট্রোল পাম্পটিতে আছি এখানকার চিত্রটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে সিএনজি চালিত অটোরিকশা আছে এবং কি বিভিন্ন ধরনের পরিবহন এখানে আছে। আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছি। এখানে হচ্ছে যে সকল চালক যারা আছে তারা যেটি বলছে যে তারা আসলে সংকটের মধ্যে পড়েছে। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এখন যে জায়গাটিতে আছে ঠিক 1 ঘন্টা আগে তারা অনেক আরো হয়তো 200, 300, 500 গজ দূরে ছিল, তারা ক্রমান্বয়ে একটু করে এগোচ্ছে। তবে এখন যে পেট্রোল পাম্পটিতে আছি এটি হচ্ছে যে স্টারলাইনের একটি পেট্রোল পাম্প। এই পাম্পটিতে হচ্ছে যে কিছুটা দেওয়া হচ্ছে, তবে তাদের যে চাহিদা সে চাহিদা মোতাবেক তারা কিন্তু পাচ্ছে না। অন্যদিকে হচ্ছে যে আরো অন্যান্য যে সকল চালক যারা আছে তারা যেটি বলছে যে তারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। সে দুর্ভোগের পড়ার কারণে হচ্ছে যে শুধুমাত্র যে এখানকার যে সকল চালক যারা আছে শুধু তারা না, এই কারণে হচ্ছে যে সকল যাত্রী যারা আছে তারাও কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। আমরা এখানকার একজন পেট্রোল পাম্পের ম্যানেজার আছে এখানে, তার সাথে কথা বলবো যে তাদের আসলে চাহিদা কি, আপনারা আসলে যে সকল চালক যারা আছে তারা তাদের চাহিদা মতো আপনারা গ্যাস দিতে আসলে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম, আমি পাম্পের ম্যানেজার বলছিলাম, স্টারলাইনের সহযোগী প্রতিষ্ঠান ফতিপুর শাখার ম্যানেজার। আসলে গ্যাসটা সংকট দীর্ঘদিনের, এটার উন্নতি বলতে কোনো দেখতেছি না। আমরা অনেক আগ থেকে কিছুদিন প্রেশার থাকে, কিছুদিন কমে, এভাবে আমরা ফেনী চাইলে এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু মানুষের দীর্ঘ লাইনটা কাস্টমারে তারা অনেকটা ভোগান্তিতে পড়ে। একটা গাড়ি পয়েন্টে আসতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত তার গ্যাস দিতে সর্ব সময়টা দিতে হয়। এটা যদি প্রেশারটা ঠিক থাকে, আমাদের একটা পাম্প আছে লালপুর শাখা, ওটা সকালবেলা প্রায় 4 ঘন্টা বন্ধ দেয় ম্যাক্সিমাম।
এরপর 12:30 চালু করছে, একটু আমি খবর নিছি। এটা প্রতিদিনের সমস্যা। তা আমরা স্বাভাবিকভাবে অন্যান্য ফার্ম থেকে মোটামুটি গ্যাসের প্রাইসটা পাচ্ছি ভালো। আমি যদি শুনছি গত এক সপ্তাহ ধরে কুমিল্লার দাউদকান্দি যে ওই সাইডটা উত্তর দিকে তারা প্রায় প্রেশারটা পাচ্ছে না, ফার্ম অনেকটাই বন্ধ থাকছে, কিন্তু রানিং চলমান থাকলেও আউট প্রেশার পাচ্ছে না। মেন প্রেশারে ধন্যবাদ। জ্যোতি, শুনলেন যে এখানকার যিনি ম্যানেজার তার সাথে কথা বলেছি, তিনি আসলে যে সংকট সেই সংকটের বিষয়ে তিনি কথা বলেছেন। এর বাইরে হচ্ছে যে আমরা যে এলএনজিতে যে যান্ত্রিক যে ত্রুটি, সেই ত্রুটির কারণে হচ্ছে যে শুধুমাত্র পরিবহনে না, এর বাইরে হচ্ছে যে সকল আবাসিক রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সে সকলগুলোতেও আসলে গ্যাস সংকট রয়েছে। এই গ্যাস সংকটের কারণে আমরা বেশ কয়েকটি বাসাবাড়িতেও খবর নিয়েছি, তাদের অবস্থা হচ্ছে যে গ্যাস সংকট তো দীর্ঘদিন ধরে ছিল, নতুন করে গত এক সপ্তাহ ধরে এটি আরো মাত্রা অনেক বেড়েছে। অনেকে হচ্ছে যে বাসা বাড়িতে রান্না বান্না বন্ধ করে দিয়েছে, অনেকে হচ্ছে যে সেটি হচ্ছে যে সিলিন্ডার দিয়ে তারা কাজ করছে, আবার অনেকে মাটির চুলায় রান্না বান্নার কাজ করছে। এর বাইরে হচ্ছে যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতেও আসলে এই সমস্যাটা তৈরি হয়েছে। তবে এইটির আসলে স্থায়ী সমাধান কি, সেটি হচ্ছে যে এখানকার যে সকল চালক যারা তারা বলছে যে সরকার এই ব্যাপারে যারা উদ্যোগী হয়, যে সমস্যাটি রয়েছে, যে যান্ত্রিক ত্রুটি রয়েছে, এটি যেন দ্রুত সমাধান করে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দখল দূষণে রীতিমতো ময়লার ভাগাড় নেত্রকোনার ধলাই নদী। 2 যুগ ধরে নদীটি এভাবে থাকলেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ, অথচ দূষিত পানি ব্যবহার করছেন হাজারো পরিবার, হচ্ছেন চর্মরোগে আক্রান্ত। স্থানীয়রা বলছেন সংকট থাকায় অনেকটা বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করছেন তারা। দেখে বোঝার উপায় নেই এটি একটি নদী। দখল দূষণে অস্তিত্ব সংকটে এক সময়কার খরস্রোতা নদীটি। নেত্রকোনার পৌর শহরের মাঝ দিয়ে বয়ে গেছে ধলাই নদী। এক সময় এই নদী ছিল উত্তাল, চলত নৌকা লঞ্চ, কিন্তু 2 যুগেরও বেশি সময় ধরে এমন মরণ দশা নদীটির। বাসাবাড়ির ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে এখানে। স্রোত না থাকায় কচুরিপানা জমে তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। অনেক জায়গায় দখল হয়ে গেছে নদীর পার। সবাই আগে স্নান গোসল করতো, থালা বাসন ধরতো, খাবার পানি ব্যবহার করতো, কিন্তু এই বিগত আজকে 25-30 বছর ধরে নদী অবস্থা। সরকার গেল আর আসলো, কোনো এটা পরিবর্তন নাই। সবাই নদীতে আবর্জনা ফেলে, আবর্জনা যারা ড্রেন নাই এদিকে একটা ফেলার, পৌরসভার থেকে এখানে কোনো কিছুই দেয় না, সবাই নদীতেই ফেলে। নদীর দূষিত পানি ব্যবহারে নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি। নামলে মানুষের শরীর অসুখ হয়ে যায়, শরীর চুলকায়। তাতে এটা নদীটা পরিষ্কার করে দিলে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হতো, আশেপাশে বাড়িঘর সৌন্দর্য থাকতো। স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীটি রক্ষায় নেওয়া হচ্ছে উদ্যোগ। দ্রুতই খনন করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। প্রকল্প নেওয়ার ইচ্ছা আছে, আমরা যোগাযোগ করতেছি। ইনশাল্লাহ এটা যদি আমরা করতে পারি তাহলে বোর্ড জোয়ার এতে যাবে না, সব ডাম্পিং এ যাবে। ওইখান থেকে বায়োগ্যাস কিংবা অন্যান্য কিছু করা যায় কিনা এরকম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এইগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে নেত্রকোনা এই যে নদী নষ্ট হয়ে যাওয়া, পানি নষ্ট হয়ে যাওয়া, আবার পাহাড় দখল, এইগুলি আর হবে না। পর্যায়ক্রমে ধলাই নদীটা আমরা পুনঃখনন করবো, যাতে করে এটা জনগণের যে চাহিদা রয়েছে এবং এটা পুনঃখনন করলে নদীতে পানি থাকবে এবং শুষ্ক মৌসুমে সেচের কাজে ব্যবহার করা যাবে পানি, এবং নদীটা তার পূর্বের অবস্থা ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি খনন করে দ্রুত নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ। বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকাডুবির 2 দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে থানচির সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার আলীকদম থানচির সড়কের 23 কিলোমিটার এলাকা দিয়ে 13 পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে 2টি নৌকায় লাংলোক ঝর্ণার উদ্দেশ্যে রওনা হন তারা। রাজা পাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে 7 জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় 6 জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়ান নিখোঁজ হন। এরপর থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের নিয়ে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সকালে তিন্দুমুখ ও বড় পাথরের মাঝামাঝি এলাকায় মাহিয়ানের মরদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, বাড়িঘর, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এ যেন গ্রাম নয়, বর্ষা এলেই পানির এক জনপদ। এটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম। একটু বৃষ্টি হলে পানির নিচে চলে যায় প্রধান সড়ক, বাড়ির উঠান, রান্নাঘর, এমনকি কবরস্থানও।
বছরের পর বছর ধরে একই দুর্ভোগে দিন কাটাচ্ছে 2 শতাধিক পরিবার, অথচ স্থায়ী পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি আজও। বৃষ্টির পানি নামানোর দায়িত্বও যেন গ্রামের মানুষেরই। বৃষ্টি হওয়ার আগেই আমরা চলা মানুষ তো মারা যাওয়ার পর স্বস্তিতে থাকার কথা, কিন্তু তাও থাকতে পারে না। কবরস্থানে পানি ওঠে। একটা মানুষ যে মৃত্যুবরণ করলে তারা যে কবর দেবে, কবরস্থান মানে 2 কোদাল মাটি খুঁজলে সেখান থেকে পানি চলে আসতেছে। খুব একটা অসুবিধার ভিতরে চলতেছে। জলাবদ্ধতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে রান্নাঘরে। বেশিরভাগ পরিবার এখনো মাটির চুলায় রান্না করেন, কিন্তু রান্নাঘরে পানি ঢুকে পড়ায় অনেক সময় চুলায় আগুন জ্বলছে না। ফলে কেউ একবেলা খেয়ে দিন পার করছেন, কেউ হোটেল থেকে খাবার কিনছেন। স্থানীয়দের দাবি, গত বছর ড্রেন নির্মাণের আশ্বাস মিলেছিল, কিন্তু আশ্বাসের সেই ড্রেন এখনো কাগজেই সীমাবদ্ধ। বাড়ির চুলো রান্না বাড়া বন্ধ, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, সে তাও প্রায় সমস্যা। এখানে ম্যাক্সিমাম লোকই যারা চুলোয় পাক করে, এদের গ্যাস কেনার ক্ষমতা নেই। একটু বৃষ্টি হলেই কেমন যেন আমাদের এখানে বন্যা শুরু হয়। এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি, মুসল্লিরা যাতে ঠিক মতন এসে নামাজ কালাম পড়তে পারে, এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অথবা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে জোর দাবি জানাইতেছি। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এই গ্রামে রয়েছে 6টি কবরস্থান, 4টি মসজিদ, 2টি মাদ্রাসা এবং 4টি গণশিক্ষা কেন্দ্র। জলাবদ্ধতার কারণে শুধু বসতবাড়ি নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।